This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলা স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে শুভজিতের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। শুভজিৎ, যখন কোনো সরকারের পতন হয়, যখন তিনি ক্ষমতায় ছিলেন, সেই দলের মুখ্যমন্ত্রীর কি রীতি হয় যে তিনি পদত্যাগপত্র তুলে দেবেন, ইস্তফা দেবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সেটা করবেন? এই আলোচনাটা করতে হচ্ছে, কারণ সরকার পতন নিশ্চিত হলে রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রীদের ইস্তফার রীতি থাকে। এখনো ইস্তফা না দিয়ে সেই রীতি কি ভাঙতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ভাঙলেন কার্যত বলা যায়। মমতা ইস্তফা না দিলে কোন পরিস্থিতি তৈরি হতে পারে বাংলায়? ইস্তফা না দিলে রাজভবন কি কোনো বড় পদক্ষেপ নিতে পারে? আজ বিকেলে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের। সেখান থেকে তিনি কি বার্তা দেন সেদিকে তো অবশ্যই নজর থাকছে। তবে আমাদের সহকর্মী প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে। প্রদীপ্ত, সত্যিই তো আমরা 2011-র বারবার ইতিহাসটা মনে করছি, যেহেতু সেটাই আমাদের চোখের সামনে জল জল করছে। বুদ্ধদেব ভট্টাচার্য তিনি নিজে গিয়ে বিকেলের মধ্যে ইস্তফাপত্র দিয়ে এসেছিলেন, হার মেনে নিয়েছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে সেটা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে কি হতে পারে, সেই প্রেডিকশনটা কি? দেখো, সংবিধান বিশেষজ্ঞরা হয়তো এই বিষয়টা কখনো ভাবেননি তারা যখন এই সংবিধানটা তৈরি করেছিলেন। আর সকালেই TV9 বাংলাকে প্রতিক্রিয়া দিচ্ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত। তিনিও কিন্তু বারংবার এটা বলছিলেন যে এটাই রীতি, যে সরকার লঘিষ্ঠ হয়ে যায়, নতুন যে সরকার আসবে তারা তৈরি হওয়ার আগে পর্যন্ত এই লঘিষ্ঠ সরকার তারা ইস্তফা দেয় এবং পরবর্তীতে 2-3 দিন যেটা বাকি থাকে সেটা অনেক সময় কেয়ারটেকার গভর্নমেন্ট হিসাবে পুরনো যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তাকেই দায়িত্ব দিয়ে রাখেন রাজ্যপাল। এক্ষেত্রে কিন্তু কি হবে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, তার দল পরাজিত হয়েছে, পর্যুদস্ত হয়েছে, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত তিনি পদত্যাগের কথা তিনি জানাননি। এখন আর ঘন্টা দুয়েক বাকি রয়েছে, তার যে সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে, নির্ধারিত সময় রয়েছে বিকেল 4টে। আর সেখান থেকে কি তিনি নতুন কোনো পথের কথা বলবেন? তার কারণ এই চর্চা আরও বেশি উস্কে দিয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেছিলেন যে এই যে পরাজয় হচ্ছে এটা নৈতিক পরাজয় নয়, বিজেপি অনৈতিকভাবে জিতছে। ফলে এরপর এই কথাটা কোটান করে তিনি এই কথাটাই বলেছিলেন। আমরা অন্য রাজ্যের ক্ষেত্রেও যদি দেখি, এমকে স্টালিন তিনিও হার মেনে নিয়েছেন, তিনিও ইস্তফা দিয়ে দিয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে এখনো সেরকম কিছু দেখা যাচ্ছে না। ওটায় আমরা কি দেখলাম, ভোটে ধরাশায়ী হতেই হেনস্থা এবং মারধরের অভিযোগই গতকাল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো সরব হতেই পাল্টা প্রশ্ন তুলেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শুনুন। যেটা রীতি সেটা হচ্ছে যে কোনো নির্বাচিত সরকার যখন নির্বাচনে পর্যুদস্ত হন এবং অন্য কোনো দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তখন সেই সরকার পদত্যাগ করে। এখন আমাদের নির্বাচনের রেজাল্ট গতকাল পাওয়া গেছে, কাজেই আমাদের আজকে দেখতে হবে সকাল পর্যন্ত যে যে সরকার রয়েছেন তিনি পদত্যাগ করবেন, এটাই বাঞ্ছনীয়। যদি পদত্যাগ না করেন তাহলে তো রাজ্যপাল পদক্ষেপ করবেন। তবে আমার ধারণা রাজ্যপালের পদক্ষেপের প্রয়োজন এক্ষেত্রে হবে না। রীতি মেনে যে পর্যুদস্ত দল তারা পদত্যাগ করবেন এবং যে নতুন দল আসছে তারাই রাজ্যপালের কাছে দাবি জানাবে সরকার গঠনের জন্য। বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলনা করবেন না। বুদ্ধদেব ভট্টাচার্য আর যাই হোক এরকম পাওয়ার মঙ্গার ছিল আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন করছেন না, কি বিষয় তিনিই বলতে পারবেন। বাকি রাজ্যপাল আছেন এবং অন্যান্য সাংবিধানিক সংস্থা আছে ভারতবর্ষের গণতন্ত্রে, তারা দেখবে। দেখুন, সংবিধান বিশেষজ্ঞরা তারা কি প্রেডিকশন করছে সেই বক্তব্য শোনালাম, রাজনীতির বক্তব্য শোনালাম, সুকান্ত মজুমদারের বক্তব্য, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগটা তো সেদিকে একটু নজর রাখতে হবে। শুনে কি বলেছিলেন তিনি গতকাল। 15 বছর মানুষ সুযোগ দিল মমতা ব্যানার্জিকে, কিছু না করে অভিযোগই করে গেলেন। রাস্তা থেকে আরম্ভ করে আদালত পর্যন্ত অভিযোগ আর অভিযোগ। ওনার বাড়িতেও তো ওনাকে মারপিট করেন। এখন তো কমপক্ষে একটু অনুশোচনা হোক, বয়স হয়েছে, একটু আলোচনা করুন যে কি ভুল ছিল, কেন লোক আমাকে গলা ধাক্কা দিল। দিলীপ ঘোষের বক্তব্য, কিন্তু গতকাল তিনি
মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন যান একেবারে কাউন্টিং সেন্টারের ভেতর, তিনিও তখনও একবার অভিযোগ করলেন, কিন্তু বেরিয়ে আসার পর থেকে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি বলতে থাকলেন যে তাকে হেনস্থা করা হয়েছে, তাকে ঘিরে রাখা হয়েছিল, তাকে মারধর করা হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে পুরো বিষয়টা হয়েছিল। এই অভিযোগটা তিনি করতে থাকেন, এমনকি তার এজেন্টরাও সেই একই অভিযোগ করতে থাকেন। সেই পরিপ্রেক্ষিতে বিজেপি তিনি বলছেন, বিজেপির নেতার বক্তব্য শোনালাম, দিলীপ ঘোষের বক্তব্য শোনালাম, বিজেপি বিধায়ক তিনি বলছেন যে এতদিন আদালতে ছুটছেন, তাহলে যদি এই অভিযোগই থাকে তাহলে তিনি এখন কেন আদালতে যাচ্ছেন না। অন্যদিকে তাপস রায় তীব্র অভিমান ক্ষোভ থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপস রায়। আগে তৃণমূলের টিকিটে বিধানসভায় গিয়েছিলেন, এবার বিজেপির টিকিটে বিধানসভায় তাপস রায়। ভোটে জিতে মমতা অভিষেককে তুলোধনা করেছেন তিনি, কি বলেছেন শুনবো। লড়াইটাই ছিল তৃণমূল ভার্সেস পশ্চিমবাংলার মানুষ, এই লড়াইটাই ছিল মমতা ভার্সেস জনতা। এত কিছুর পর একটা সরকার থাকলো কি করে এতদিন? একটা সরকার শুধু নিজের আখের গোছালো, পরিবারের আখের গোছালো, হ্যাঁ, পাবলিকের জন্য কিছু করলো না। অভিষেককে মুখ্যমন্ত্রী করতে হবে, মানে দলের মধ্যেই ডেমোক্রেসি নেই। এরা আবার বড় বড় কথা বলে, মানে কত নির্লজ্জ বেহায়া হলে মমতা চিৎকার করতে পারে, বড় বড় কথা বলতে পারে। কোনো কথা বলার কোনো অধিকার আছে নাকি মমতা অভিষেকের? নিয়েছে মানুষ গুছিয়ে শিখে। মমতার খুব অহংকার হয়েছিল, খুব দম্ভ হয়েছিল। মানুষের দেওয়া ক্ষমতা নিয়ে যারা অহংকার এবং দম্ভ করে, মানুষ ছিনিয়ে নিলে কোথায় যায়? আজকে নিজেও নেই, দলও নেই। যখন মানিকতলায় তৃণমূল তরফ থেকে অভিষেক ব্যানার্জি প্রচার করতেছিলেন, তখন একটা কথা কোড আনকোড বলা হয়েছিল যে একজন লোক আপনার নাম না করে ইডির ভয়ে সে চলে গেল বিজেপিতে। অভিষেক যদি এটা প্রমাণ করতে পারে তাহলে ও রাজনীতিতে থাকবে, যদি প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। ইডি তো পাঠিয়েছিল মমতা ব্যানার্জি আর সুদীপ ব্যানার্জি, জানে না অভিষেক? তারপরে পলিটিক্সের জন্য আসলে ওদের পরিবারটাই মিথ্যা কথা বলার পরিবার। ইডি তো নিশ্চয়ই মহারাষ্ট্র নিয়ে, মধ্যপ্রদেশ নিয়ে, দিল্লি নিয়ে, বিহার নিয়ে, ইউপি নিয়ে আসেনি, তাহলে পশ্চিম বাংলার করাপশন নিয়ে এসেছিল। তো পশ্চিম বাংলার করাপশন নিয়ে আসলে তো মমতার কাছে তো আমার ফাইল থাকবে। অভিষেক সেই ফাইলটা নিয়ে প্রকাশ করছে না কেন? নিজেরা চোর বলে, অসৎ বলে, সবাইকে চোর অসৎ বলে দাগিয়ে দেবে। আমি তৃণমূল ছেড়ে বিজেপি অনেক আগেই আসার কথা ছিল, কেন আসেনি এই জন্য আমি অনুতপ্ত। তৃণমূলটা করা যায় নাকি? অভিষেককে চিফ মিনিস্টার করার জন্য তৃণমূল করব, অভিষেকের ওই এসকালেটরের জন্য তৃণমূল করব, অভিষেক ডায়মন্ড হারবারে যাবে হেলিকপ্টারে করবে তার জন্য তৃণমূল করব, অভিষেক চার্টার্ড ফ্লাইটে দিল্লি অধিবেশন অ্যাটেন্ড করতে যাবে তার জন্য তৃণমূল করব, হিন্দু গন্ধা ধর্ম বলবে মমতা তার জন্য তৃণমূল করব। হিন্দুর ছেলে আমি হিন্দুর বাচ্চা, রাগমে আমার হিন্দুর খুন আছে। অভিষেক বসুক একদিন আমার, আর প্রমাণ করুক এটা। যদি প্রমাণ না করতে পারি আমি ওর বিরুদ্ধে অনেক কিছু করতে বাধ্য হব। এই 13 বছর আমি ছিলাম ক্ষমতায়, 15-13 বছর আমি ক্ষমতায় ছিলাম তৃণমূলে, যে তৃণমূলের একটা পাপ কাজের সঙ্গে আর একটা অসৎ কাজের সঙ্গে, দুর্নীতির সঙ্গে আমি যুক্ত। অসভ্য কোথাকার, নিজেরা যা লোককে ভাবে তাই। অনেকে বলেছিল যে আপনি ভুল করছেন, অনেক কথা হচ্ছে, আজকে তার জবাব দেবেন। এখন তারা ফোন করে বলছে তুমি ঠিক করেছিলে। যোগাযোগ তো বহুদিন থেকে করছে। এখন যোগাযোগ করলেই তো হবে না, যোগাযোগ দুটো কারণে করছে। একটা হচ্ছে সৌজন্য, আর একটা হচ্ছে ইট পেতে রাখা, মানে ফিরতে চায়। আমাদের দলটা ওই আমি চাইলে তো হবে না, আমাদের দল তৃণমূল না, মুমু না, মুখে না, এই নিয়ে নিলাম, এই চলে গেল। নির্বাচনে মুখ্যমন্ত্রী তিনি নিজে হেরেছেন, একাধিক মন্ত্রী, নাম আর বলছি না, হেরেছেন। এটা ঠিকই ছিল। আমি তো প্রতি মিটিংয়ে 3 বার করে বলতাম, মমতা হারছে, দল ক্ষমতায় আমাদের বিজেপি আসছে, তো বলতাম তো, তাই হয়েছে। পালস বোঝে না ওরা, নার বোঝে না, মানুষের বোঝে না। এমন একটা ধারণা ছিল সকলে যেন মমতা ব্যানার্জি পালস বোঝে, নার বোঝে, গোষ্ঠীর পিণ্ডি বোঝে। এই দলটা তো এবার উঠে যাবে, অভিষেক ধরে রাখতে পারবে। আর এই হারার কারণ হচ্ছে মমতার অভিষেক। 15 বছর শাসনের চালানোর পর মুখ থুবড়ে পড়লো তৃণমূল কংগ্রেস। আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়া, ম্যান্ডেট তাই বলছে। গোষ্ঠীদ্বন্দ্ব, সিন্ডিকেটের আঁচেই কি তাহলে মুখ পুড়ল তৃণমূলের? ভরাডুবিতে তৃণমূলের দৌরাত্ম্যকেই দায়ী করেছেন অনেকে। দাবি করা হচ্ছে যে তৃণমূলের লুট তোলাবাজিতে সাধারণ মানুষ তিতিবিরক্ত। আমার সহকর্মী প্রসেনজিৎ চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, আমি জানতে চাইবো যে
এই যে দীর্ঘদিন ধরে তোলাবাজি সিন্ডিকেট যারা যারা যুক্ত ছিলেন, হয়তো তারাই তিতিবিরক্ত হয়ে আজ অন্য রাজনৈতিক দলকে ক্ষমতায় এনেছেন, তাদের বিরক্তির বহিঃপ্রকাশ। রেজাল্ট আউট তো হয়ে গিয়েছে, জানাও গিয়েছে কারা সরকার করবে। এই সময় তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন, তাদের বিরক্তি কি তারা এবার প্রকাশ্য আনছেন? দেখো শুভজিৎ, আমি তোমাকে একবার মনে করিয়ে দিই, উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের জমি বেদখল হয়ে গিয়েছিল। রামকৃষ্ণ মিশন পুলিশের কাছে গিয়েছিল, পুলিশ যারা দখল করলো তাদেরকে গ্রেপ্তার করার বদলে উল্টো ওই গেটে তালা মেরে দিয়েছিল। TV9 বাংলায় আমরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করে বলেছিলেন এমনটা হতে পারে না, কারণ আমরা একটা সভ্য দেশে বাস করি, আইন আছে, এবং আইনের জায়গা তুলে তুলে আমরা দেখিয়েছিলাম কোথায় কোথায় পুলিশ ভুল পদক্ষেপ করলো। আমাদেরই চাপে একদম বুক ঠুকে বলছি, পুলিশ শেষমেশ কিন্তু সেই তালা খুলতে বাধ্য হয়েছিল, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন এবং রামকৃষ্ণ মিশন দ্রুত জমিটা ফিরে পেয়েছিল। শুধু এই একটা ঘটনা নয়, উত্তরবঙ্গের ক্ষেত্রে দুটো জিনিস কিন্তু মানুষের মধ্যে প্রবল এই জনরোষ তৈরি করেছিল, একটা সিন্ডিকেট, অন্য একটা বালি পাথরের কারবার। সিন্ডিকেটের ক্ষেত্রেও আমরা দেখিয়েছিলাম ডাবগ্রাম ফুলবাড়িতে কীভাবে জমি জমা লুট করা হয়েছে, সরকারি জমি দখল হয়ে গিয়েছে, অন্যদিকে মানুষের কেনা নিজের অর্থে কেনা জমি, সেই জমির কাগজপত্র অসাধু একদল বিএলআরও অফিসের কর্মচারীদের মাধ্যমে বদলে দিয়ে তারপর আইনি জটে সেই জমিকে ফেলে দিয়ে আসল যিনি মালিক তাকে বাধ্য করা হয়েছিল। দিনের পর দিন সেই এই পরিস্থিতি চলতে থাকে, মানুষের মধ্যে বিরক্তি বাড়ে, কখনো কখনো তাদের উপর থ্রেট আসে, বিভিন্ন সময় তিতি বিরক্ত হয়ে তারা মনে মনে সিদ্ধান্ত নেন আর নয়, সেটার বহিঃপ্রকাশ গতকাল দেখা গিয়েছে। উত্তরবঙ্গের ছবিটা প্রসেনজিৎ দেখাচ্ছিল। এবার আমি একটু বীরভূমে যাব, সেখানে আমার সহকর্মী হিমাদ্রি রয়েছেন। হিমাদ্রি, বীরভূমে মূলত এই মুহূর্তে যেখানে রয়েছে সিউড়ি, বিভিন্ন সময় বিভিন্ন সিন্ডিকেট রাজের খবরাখবর আমরা পেতাম, সেখানে যারা যারা ইনভলভ হয়ে গিয়েছেন বা যারা যারা অনিচ্ছাকৃত বলপূর্বক ইনভলভ হতে হয়েছে, তাদের একটা ম্যান্ডেট, তাদের একটা মতদান কি এবার ব্যালটে পড়লো? সেখানকার মানুষজন কি বলছেন? হ্যাঁ দেখো, একেবারেই সেটাই হয়েছে। কারণ তৃণমূলেরই একাংশ কিন্তু এখন বলতে শুরু করেছে যে তৃণমূলের প্রচণ্ড পরিমাণে যে দাম্ভিকতা, পাশাপাশি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় কাটমানি, যে কোনো একটা ছোট্ট বাড়ি তৈরি করতে গেলেও সেখানে কাটমানির প্রয়োজন হয়, এই ধরনের একাধিক অভিযোগ কিন্তু দীর্ঘদিন ধরে এই জেলায় এবং এই সিউড়ি শহরে রয়েছে। আর সে কারণেই কিন্তু এই পতন হয়েছে এবং বিজেপির উত্থান হয়েছে, এমনটাই কিন্তু সাধারণ মানুষ মনে করছে। পাশাপাশি আরও বেশ কয়েকটি ইস্যু রয়েছে, যেমন লোকাল যে সমস্ত ইস্যুগুলি রয়েছে, এখানকার সেই সিন্ডিকেট রাজ, সেই সিন্ডিকেট রাজে একচ্ছত্র আধিপত্য, এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজ, এই ধরনের একাধিক অভিযোগ রয়েছে। সরাসরি কথা বলবার চেষ্টা করবো এখানকার সাধারণ মানুষ বা এখানকার যারা ভোট দিয়েছেন তাদের সাথে। বলছি, তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবি বিজেপির উত্থান কি মনে করছেন? বিশেষ করে সাধারণ মানুষের ভয়ে সন্ত্রাসের অবস্থায় বাস করছিল, কারণ বিশেষ এক সম্প্রদায়কে তোষামত করছিল, এর ফলে ধর্মের মেরুকরণ ঘটে গেল। কারণ এখানে কাটমানি, দুর্নীতি, রাহাজানি, চিন্তা, মানে নানা রকম কারবারের সঙ্গে যারা জড়িত হয়ে পড়েছিল, সাধারণ মানুষের অতিষ্ঠ হয়ে গেছিল, তাদের জীবন ধারণ করা খুব মুশকিল হয়ে গেছিল। যেখানে যাচ্ছে সেখানেই কাটমানি, সেখানেই চাঁদা। তাই মানুষ দুটি ধর্মের মেরুকরণ হয়ে গেল, একদিকে চলে গেল একটা ধর্মের মানুষ আর একটা দিকে একটা ধর্মের মানুষ। কারণ তারা বাঁচার জন্য খুঁজছিল একটা ছাতা, সেই ছাতা তারা বিজেপিকে আঁকড়ে ধরলো। আর অন্য দলগুলোকে দেখলো যে এরা ভোট পাবে না, এরা জিততে পারবে না, তাই বিজেপির এত উত্থান হলো। আর তৃণমূলের বিশেষ করে কিছু নেতা নেত্রীদের যা চরিত্র, কাটমানি, রাহাজানি, ছিনতাই, দাদাগিরি, সাধারণ মানুষের উপর অকট্য অত্যাচার। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রধানমন্ত্রী যে বাক্য বারবার বলেছেন যে ভয় আউট, ভরসা ইন, সেই ভরসার জায়গা থেকে বিজেপিকে সাধারণ মানুষ ভরসা করেছেন এবং দিনের পর দিন থ্রেট, হুমকির থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাদের এই সিদ্ধান্ত। গতকাল হারের পর বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতাকর্মী, তাদের কিছু রিয়াকশনস, আমরা যেটাকে বলি প্রতিক্রিয়া এসেছে। আমি পিসিআরকে বলবো একবার যদি শোনানো সম্ভব হয়। দেখো, একটা কথা বলতে কোনো বাধা নেই, রাজনৈতিক শিষ্টাচারটা একদম তলানিতে এসে চলে গেছে, একদম তলানিতে চলে গেছে রাজনৈতিক শিষ্টাচার। আমাদের ভাবতে হবে যাতে বাংলার অস্মিতা আমরা নতুন করে তুলে ধরতে পারি এবং ভালো ভালো ছেলে মেয়েদের আমরা রাজনীতিতে চাই। দরকার হলে প্রফেশনাল ছেলেমেয়ে তৈরি করা হোক। যেদিন প্রার্থী ঘোষণা করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী, তখনও সেদিনও আমাকে একদল জেলার নেতৃত্ব আমাকে পিছন থেকে টানছে। অবশ্যই
আমি তো খড়েশ্বর ব্লকে সাপোর্টেড হলাম, এতটা বিপর্যয় ঘটবে জানি না, ভোট করলো না। আমি যেদিন যাচ্ছি সেদিনও সবাই যাচ্ছে না, যাচ্ছি শুধু মিথ্যা কথা। এমন ব্লেড মারলো, সকালে ব্লেড মেরে দুপুরকে সেলাই করে নিয়ে আসছি। এতদিন তৃণমূল নেতারা তোলাবাজি করতেন, পালা বদলের পর স্বীকার করছেন তৃণমূল নেতারাই গোহারা হতেই তোলাবাজি বন্ধ তৃণমূলের। আরামবাগ বাস টার্মিনাসে তোলা আদায় বন্ধ, কবুল তৃণমূল নেত্রী। এতদিন বাস পিছু 100 থেকে 250 টাকা পর্যন্ত দিতে হতো। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী তন্ময় বৈরাগী। তন্ময়, তৃণমূল নেত্রীর এতদিনে বোধোদয় হলো। আগে যদি বোধোদয়টা হতো, অন্তত সাধারণ মানুষের ভরসাটা তো অন্তত জিততে পারতেন। দেখো, তৃণমূল নেত্রী কিন্তু বারবার আমাদের কাছে বলছেন তিনি বারবার সরব হয়েছেন, কিন্তু তার সুরাহা হয়নি। যেখানে 100 থেকে 250 টাকা পর্যন্ত তোলা দিতে হতো, যার কোনো রসিদ ছিল না, সেটা কারা করতো? ইউনিয়নের নেতা, অর্থাৎ এলাকার মেজকা নাম শুনলেই আরামবাগ বাস স্ট্যান্ড কাঁপত। কারণ যদি বাস, নতুন বাস নামে, কোথাও 20,000, কোথাও 25,000, কোথাও 50,000 দিতে হবে নির্দিষ্ট রুটে চলার সময়। আজকে তার সঙ্গে সঙ্গে নিয়মিত যদি বাস পরিষেবার সঙ্গে যুক্ত, তারা কি বলছেন? কারণ এতদিন তাদের 100 থেকে 250 টাকা তোলা দিতে হয়েছে, আজ তাদের কি রিঅ্যাকশন? তারা তো স্বাভাবিকভাবে খুশি হওয়ার কথা। একদমই, দেখো, যখন নতুন বাস নামতো তখন হয়তো 50,000 টাকা পর্যন্ত তোলা দিতে হতো বাসটি রুটে চালানোর জন্য। এলাকার, অর্থাৎ আরামবাগ বাস স্ট্যান্ডের ত্রাস তৃণমূল নেতা মেজকাকে দিতে হতো, এমনটাই অভিযোগ। আর যে রুটের যে গাড়িগুলো চলে, লাইন গাড়িগুলো চলে, প্রতিদিন 100 থেকে 250 টাকা পর্যন্ত চাঁদা দিতে হতো, তোলাবাজি টাকা দিতে হতো, এমনটাই অভিযোগ। আজ সকাল থেকে কেবলমাত্র নির্দিষ্ট অঙ্কের, অর্থাৎ বাস মালিক অ্যাসোসিয়েশনের যে কুপন দিয়ে 20 টাকা, সেই 20 টাকায় চাঁদা দিতে হচ্ছে, কিন্তু তাদেরকে 100 টাকা বা 250 টাকা দিতে হচ্ছে না। তারা স্বভাবতই খুশি। দেখছি যদি কথা বলা যায়, এখানে চাঁদা লাগছে? আপনি কোন বাসে? এই তো বালিরাঙ্গায় আগে স্যার। আজ কত টাকা দিতে হতো আগে? আগে লাগতো আপনার এখানে 20, 40 আর 70 টাকা মতো লাগতো। কত টাকার কুপন পেতেন আগে? ওই তো কুপন আপনার 30-40 টাকা, এখন লাগছে না দাদা। কুপন দিত? না না না, দেখো, এখানে একজন বাস পরিচালক আছে, তিনি বলছেন যে আগে তিনি পুরোটা বলতেও পারছেন না, কারণ তিনি এখনো পর্যন্ত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না যে সত্যি কি তোলাবাজি বন্ধ। তাই কোথাও একটুখানি গিয়ে একটু রা করছেন যে না, কিছু বলবো না, কিছু বললে যদি কিছু হয়। সেই পরিস্থিতি অন্তত বোঝা গেল তার বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট। স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানো তো রয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। দেখুন, আমরা তো অভিযোগ করেওছিলাম, লিখিত আকারেও সব জায়গায় জানিয়েছিলাম, প্রশাসনকে জানিয়েছিলাম। 200, 250, 300 আনলিমিটেড নেওয়া হতো, যার কোনো লিমিট ছিল না। এতে প্রকৃতপক্ষে আমার মালিকরা খুব কষ্টে ছিল, প্রতিবাদ করতে পারতো না। তো সেই জায়গাটা তো একটা যন্ত্রণা ছিল, অবশ্যই ছিল। আজকে কি নেওয়া হচ্ছে? না, আজকে সকাল থেকে কোনো রকম চাঁদা কালেকশন করা হচ্ছে না। আমরা চাই যে ন্যূনতম যেটুকুনি পার্কিং ফিস নেওয়া সেটা নিক, কিন্তু যেটা তোলাবাজি বলছি সেটা যেন বন্ধ হয়। নিত এই যে মেজকা ওরফে শফিকুল ইসলাম, শাসক দলের কে? শাসক দলের কে বলতে কিছু তো মদত তার মাথায় ছিল, তৃণমূলের তো কিছু একটা ছিল তার মাথায় হাত, না হলে সে টাকাটা তুলতো কার ইয়েতে। একটা তো বল চাই, আমি তো গেলেই বাস স্ট্যান্ডে টাকা তুলতে পারবো না। আজকে নয়, এটা গতকাল বিজেপি ক্ষমতা আসার পর থেকেই বন্ধ হয়ে গেছে, এবং এই বন্ধটা পশ্চিমবঙ্গে যতদিন বিজেপি ক্ষমতায় থাকবে তোলাবাজি হবে না, কোনো দোকানদারকে ভুগতে হবে না, কাউকে কিছু দেওয়ার দরকার নেই। সরকারিভাবে যেইটুকু নিয়ম অনুযায়ী দরকার সেইটুকুই হবে, এটা সবাই নিশ্চিন্তে থাকতে পারে। বিজেপি যে তৃণমূল নয় সেটা রাজ্য জয়ের পরেই বুঝিয়ে দিলেন শ্রমিক সুকান্তরা। বিজেপির নামে কেউ তোলাবাজি করলে কঠোরতম পদক্ষেপ করতে হবে, কোনো রং দেখে কাজ করবেন না। প্রশাসনের কাছে এই আর্জি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই, তৃণমূলের কোনো পার্টি অফিস দখল চলবে না, মমতাকে কদর্য ভাষায় আক্রমণ করলে দল থেকে বের করে দেব, হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতির। বিজেপি কিন্তু তৃণমূল নয়, এটা স্পষ্ট বুঝতে হবে। দলীয় কর্মীদের ঠিক এই বার্তা দিয়েছেন সুকান্ত মজুমদার। আমি পরিষ্কারভাবে সকলকে একটা কথা জানিয়ে দিচ্ছি,
বিজেপির পতাকা নিয়ে কোথাও যদি কোনো রাজনৈতিক হিংসা চলে, কোনো তৃণমূল অফিসের উপরে আক্রমণ হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের প্রতি বাড়ির সামনে দাঁড়িয়ে যদি কদর্য ভাষা ব্যবহার করা হয়, তাকে দল থেকে বার করে দেব, সেই অধিকার আমার পার্টির সংবিধান আমাকে দিয়েছে। এক, প্রশাসনকে দেখতে হবে বিজেপির পতাকা হাতে নিয়ে বা কেউ কোনো অটো স্ট্যান্ড, কোনো টোটো স্ট্যান্ড, কোনো কারখানা মালিকের থেকে যদি টাকা পয়সা চায়, নিতে চায়, কঠোরতম ব্যবস্থা নেবেন, তাকে গ্রেপ্তার করবেন, কোনো রং দেখে কাজ করবেন না। কোনো রাজনৈতিক হিংসার জায়গা পশ্চিমবঙ্গে নেই। এই রাজনৈতিক সংস্কৃতি বন্ধ করতে হবে, এর জন্যই পশ্চিমবঙ্গের মানুষ রায় দিয়েছে। ধৈর্য ধরে থাকুন, শান্ত থাকুন, তৃণমূলের কোনো প্ররোচনায় পা দেবেন না। আমরা তৃণমূল হতে পারবো না, আমাদের তৃণমূল হওয়া যাবে না। আমরা তৃণমূল হয়ে গেলে কিন্তু মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করবে। আমরা পার্টি উইথ ডিফারেন্স, আমরা সেটা বোঝাবো। আমরা তৃণমূলের পার্টি অফিস দখল করে নেবো, এটা চলতে পারে না। আমি আজই আমার জেলাতে আমি জানতে পারলাম এক জায়গায় হয়েছে, আমি আমার পার্টির কর্মীদেরকে নির্দেশ দিয়েছি যে ওই পার্টি অফিস তৃণমূলের ঝান্ডা আবার লাগিয়ে দেওয়ার জন্য, বিজেপির ঝান্ডা খুলে নিয়ে আসার জন্য। তৃণমূলের পার্টি অফিসকে বিজেপির পার্টি অফিস আমরা করব না। হ্যাঁ, আমাদের পার্টি অফিস যদি তৃণমূল দখল করে থাকে, আমরা তৃণমূলকে আবেদন জানাবো সেটা ফিরিয়ে দেওয়ার জন্য। শুধুমাত্র কথা নয়, শুধুমাত্র বক্তব্য নয়, সেই বক্তব্যের বিষয়টা যাতে তাদের কাজেও প্রতিফলিত হয়, সেই চেষ্টায় কি চালিয়ে যাচ্ছেন বিজেপির জয়ী প্রার্থীরা। কারণ প্রথমে বিজেপির বিজয় মিছিল থেকে তৃণমূলের অফিস কবজা হয়েছিল, কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে গেরুয়া পতাকা সরে গেল। দাঁড়িয়ে থেকে বিজেপির পতাকা খোলালেন সিউড়ির জয়ী প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। তৃণমূলের অফিসের সামনে ভাঙচুরের নিন্দা করে শান্তির বার্তা দেন সদ্য জয়ী বিজেপি বিধায়ক। তো ছবি দেখাচ্ছি, জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ির জয়ী বিধায়ক, তার নেতৃত্বে সেই পতাকা সরিয়ে নেওয়া হয়। কিন্তু তার আগে কি করা হয়েছিল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে, সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছে। কি উদ্যোগ নেওয়া হলো? ভারতীয় গতকাল রাত থেকে হঠাৎ করে কিছু নতুন বিজেপি হয়েছে, তারা চতুর্দিকে তাণ্ডব চালাচ্ছে, এটা আমরা করতে দেবো না। আমি নিজে রাস্তায় নেমেছি। তার দায় কি বিজেপি নেবে? কোনো বিজেপি দায় নেবে না। পুলিশ প্রশাসন, আমি এসপিকেও বলে দিয়েছি যে কড়া ব্যবস্থা নিন, যাতে আগামী 5 বছর এরা জেলে থাকে। বিজেপির বিপুল জয়ে রাতারাতি বেদখল হয়েছিল তৃণমূলের পার্টি অফিস। কয়েক ঘন্টার মধ্যে তৃণমূলকে তাদের অফিস ফিরিয়ে দিল বিজেপি। বালুরঘাটে খুলে দেওয়া হলো তৃণমূলের 3 অফিসের তালা। বিজেপির পতাকা খুলে সেখানে আবারও অন্য পতাকা লাগানো হলো। কেউ অশান্তি পাকালেই কড়া ব্যবস্থা, আশ্বাস বালুরঘাটের বিজেপি নেতার। আমার সহকর্মী রূপক এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। রূপক, একটা বিষয় খুবই স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে এ বঙ্গের রাজনৈতিক চর্চা বা রাজনৈতিক যে সংস্কৃতি, তাতে খুব একটা এই সৌজন্য দেখা যায়নি যে দলের কর্মীরা বা কেউ যদি তাদের ক্ষমতা বলে এই ধরনের ঘটনা ঘটায়, পরাজিতদের আরও পরাজয় এরকম পরিস্থিতি করে, সেক্ষেত্রে নেতৃত্ব বলছে যে এরকম করা যাবে না। এক্স্যাক্টলি ঘটনাটা কি করেছে এবং যারা করেছে তারাই বা কি বলছেন? একদিন তোমাকে বলে রাখি, গতকাল যখন ফলাফল ঘোষণা হচ্ছিল রাতের বেলা, বালুরঘাট শহরের একাধিক ওয়ার্ড, মোট 3টে ওয়ার্ড ছিল। বালুরঘাট শহরের 16 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড এবং 1 নম্বর ওয়ার্ডে পাওয়ার সাপ্লাই অফ করে দিয়ে তৃণমূলের যে পার্টি অফিস রয়েছে সেগুলো ভাঙচুর করা হয়েছিল এবং সেগুলোকে দখল নেওয়া হয়েছিল একরকম। সেখানে তৃণমূলের যে পতাকা, দলীয় পতাকা রয়েছে, সেগুলো খুলে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছিল। গতকালই কিন্তু রাজ্য সভাপতি বিজেপি, নিঃসন্দেহে এবং এর রাজনীতিতে এটা নিঃসন্দেহে সৌজন্যের একটা বিজ্ঞাপন। ধন্যবাদ রূপক। আমার কাছে কালকে খবর এসেছিল 3 নম্বর ওয়ার্ডের একটা পার্টি অফিস দখল করেছে। সেই পার্টি অফিসটাকে আমি মুক্ত করে ওনাদের হাতে চাবি তুলে দিয়েছি। এই পার্টি অফিসের খবরটা আসলে তখন আমি কাউন্টিংয়ে ছিলাম, কাউন্টিংয়ের ওদিকে ব্যস্ত ছিলাম। আমার কানে আসার পরে আমি এখানে তখন শুনতে পাই এখানে চেয়ার ভেঙেছে। তো সকালবেলা আমি তড়িঘড়ি গিয়ে আমি দোকান থেকে চেয়ার কিনে নিয়ে এবং কাউন্সিলের হাতে এটা তুলে দিলাম। কিন্তু আজকে সকালে আবার টাউন থেকে বিজেপির সব নেতৃত্বরা এসে ফোন করলো যে আপনারা আসেন, আপনাদের পার্টি অফিস আপনাদের হাতে তুলে দেবো। তো দাদারা কথা দিয়ে গেল, তুলে দিয়ে গেল আর বললো যে আমাদের দিক থেকে আপনাদের কোনো সমস্যা হবে না। এবার কেউ যদি সমস্যা করেন অবশ্যই টাউন প্রেসিডেন্টকে ফোন করতে জানিয়েছে। আমি ঠিক মতন দাদার নাম মতো ভালো জানি না। তাদের আশ্বাস দিয়েছে যে কোনো রকম অত্যাচার আর হবে না। দেখুন,
বাংলায় ভোটের আগে বারবার অমিত শাহ এসেছেন প্রচারের কাজে। ইতিমধ্যে বেশ কিছু খবর পাওয়া যাচ্ছে, কারণ অমিত শাহকে পর্যবেক্ষক করা হলো। স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করলো বিজেপি। আর ঠিক কি কি সিদ্ধান্ত নিতে চলেছেন অমিত শাহ, আর কেন্দ্রীয় পর্যবেক্ষকের মূলত কাজটাই কি হবে জানাবেন সহকর্মী সুমন সঙ্গে রয়েছে। সুমন, কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করার প্রয়োজনীয়তা কেন, এবং এরপর থেকে তিনি ঠিক কি কি সিদ্ধান্ত নিতে চলেছেন? দেখো, তুমি জানো যে অমিত শাহ তিনি বারবার এসে বলে গিয়েছিলেন যে আমি বাংলাতেই থাকবো, এবং বাংলায় এই নির্বাচন প্রক্রিয়ায় যে অমিত শাহ ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন সেটা বারবার বোঝা গেছে। এবার সেই অমিত শাহকে কিন্তু বিজেপির এই পরিবর্তনের পর সরকারের যে বিধানসভার পরিষদীয় দলনেতা কে হবেন তা স্থির করার জন্য সেন্ট্রাল অবজারভার হিসেবে নিযুক্ত করা হয়েছে কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে। পাশাপাশি সেন্ট্রাল কো অবজারভার হিসেবে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিকে নিযুক্ত করা হয়েছে। অর্থাৎ অমিত শাহ ঠিক করবেন যে বাংলায় বিধানসভায় এই পরিবর্তনের পর কে বিধানসভায় পরিষদীয় দলনেতা হবেন, পরিষদীয় নেতা হবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও কিন্তু কে হবেন, এই ক্ষেত্রেও কিন্তু অমিত শাহের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে, সেটা কিন্তু এখান থেকেই স্পষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ সুমন। আরো একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি। কলকাতা পুলিশের ডিসির বিরুদ্ধে নোটিশ জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোনাপাপ্পুর মামলায় আরো চাপ বাড়ল এই পুলিশ কর্তার। স্থল, জল, বন্দর ও সব বিমানবন্দরে তার নাম, ছবি সহ কি কি অভিযোগ রয়েছে তার সবিস্তার জানিয়ে এই লোকাল সার্কুলার নোটিশ জারি হয়। কোনো জায়গা থেকে পালানোর চেষ্টা করলেই আটক করে ইডিকে খবর দেওয়ার নির্দেশ। শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে এবার লুকআউট নোটিশ জারি করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা পুলিশের ডিসি তার বিরুদ্ধে এই লুকআউট নোটিশ জারি। সোনাপাপ্পুর মামলায় আরো চাপ এই পুলিশ কর্তার বাড়ল। প্রসঙ্গত উল্লেখ্য, স্থল, জল, বন্দর এবং সব বিমানবন্দরে তার নাম, ছবি দিয়ে কি কি অভিযোগ রয়েছে তার সবিস্তারে জানিয়ে এই লোকাল সার্কুলার নোটিশ জারি করা হয়। কোনো জায়গা থেকে পালানোর চেষ্টা করলেই তাকে আটক করে ইডিকে খবর দেওয়ার নির্দেশ। পুনর্গণনার পর হারই হলো রাজারহাট নিউ টাউনের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। বিজেপির পীযূষ কানোরিয়ার কাছে হারলেন 309 ভোটে। মাঝরাতে পুনর্গণনার শেষে জয়ী ঘোষণা করা হয়েছিল তৃণমূল প্রার্থী। তারপরে ফের গণনার দাবি নিয়ে কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। সেই গণনার পরে হার হলো রাজারহাট নিউ টাউনের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। গতকাল রেজাল্ট আউটের পর আর তৃণমূল কংগ্রেসের এই ব্যাপক পরাজয়ের পর যে প্রশ্নগুলো সামনে আসছে সেই প্রশ্নগুলোর অন্যতম হলো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করবেন, মানে তার রাজনৈতিক ভবিষ্যৎ এখন কি হবে। এ প্রশ্ন তৃণমূলের অন্দরেই বেশ মাথাচাড়া দিয়েছে। তৃণমূলের পুরনো সংস্কৃতির বিপরীতেই হেঁটেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে নবীন প্রবীণ একটা অলিখিত বিভাজন সেক্ষেত্রে অনেকাংশেই প্রকট হয়, এই কথার এখন বলার অপেক্ষা নেই। দল চালানো নিয়েও দলনেত্রীর সঙ্গে তার মতের বেশ কিছু অমিলের কথাও বারবার শোনা যায়। সংগঠনের নিয়ন্ত্রক হয়ে প্রবীণদের সরিয়ে কাছের লোকদের তিনি এনেছেন এমনটাও শোনা যায়। প্রার্থী তালিকাতেও কোট আনকোট নবীন আধিক্য সেটা তৃণমূল কংগ্রেসকে অনেকাংশেই ডুবিয়েছে। এই ফলের অন্যতম কারণ বলে বিজেপি খোঁজা দিতেও ছাড়েনি। ভোটের পর ডিজে বাজানোর হুমকি দিয়ে বিতর্কেও জড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবার তার কি পদক্ষেপ হবে, তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, এ প্রশ্ন কিন্তু উঠেছে। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আগে 2 নম্বরই করে জেলে যেত, এখন 2 নম্বরই করে বিজেপিতে যায়। সব কোন মাপ, ওয়াশিং মেশিন। কিন্তু আমি কথা দিচ্ছি এদের সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বুঝাবো। আমরা মেরুদণ্ড, কোমর, হাঁটু, হাত, পা যেটুকু অবশিষ্ট থাকবে ভেঙে বলো হরি হরি বল।
কোনো ভদ্রলোক, ভালো লোক, শিক্ষিত লোক, ভালো লোক, মার্জিত লোক, সভ্য লোক বিজেপি করে না বা করবে না। যত মদ, মদ্যপ, মাতাল, পাতাখোর, 2 নম্বরি, চোর, চিটিংবাজ, গাঁজাখোর সব ভারতীয় জনতা পার্টিতে। এই নির্বাচনে বিজেপিকে 50-এর নিচে নামাতে হবে। বিজেপি 50-এর উপর থাকলে, আগেরবার 77টা সিট পেয়েছিল, কে চিকেন প্যাটিস আর কে এগরোল বিক্রি করবে এটা ঠিক করছে। যদি এরা 70-এর বেশি আসন পায় একই জিনিসের পুনরাবৃত্তি হবে। এদেরকে 50-এর নিচে নামান এবং আমার দৃঢ় বিশ্বাস বাংলার মানুষ এমনভাবে জবাব দেবে যে আগামী 4 তারিখের পর বাংলার মানুষের সাথে বেইমানি, গদ্দারি আর বাংলার মানুষকে অপমান করার সৎসাহস এদের আগামী 100 বছর হবে না। ব্যাক টু ব্যাক আপনাদের শোনালাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে কি বলেছেন, কি বলেছেন, কিভাবে বলেছেন এবং গতকাল রেজাল্টের পর সেই তার বক্তব্যগুলোর প্রাসঙ্গিকতা, আর সেগুলো নিয়ে প্রশ্ন নাই বা তুললাম। কিন্তু এবার তিনি কি করবেন, ঠিক এবার মুখ্যমন্ত্রী কে হবেন সেই যেরকম প্রশ্ন, ঠিক এটাও প্রশ্ন। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে চলেছে, এখনো পর্যন্ত কোন কোন সম্ভাবনা উকি দিচ্ছে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি করবেন তাকে প্রশ্ন না করা পর্যন্ত হয়তো এর উত্তর মিলবে না, কিন্তু চর্চা জল্পনা নানাভাবে সামনে আসছে। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি 8 তারিখে এই দেশটাই ছেড়ে চলে যাচ্ছেন, অন্য কোথাও যাবেন, হয়তো পরে ফিরবেন। আর তার মধ্যেই তাদের কটাক্ষের সুর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডিজে বাজানোর কথা বলেছিলেন, রবীন্দ্রসঙ্গীতের কথা বলেছিলেন, ডিজের সুরের কথা বলেছিলেন, তিনি অমিত শাহকে চ্যালেঞ্জ করেছিলেন দুপুর 12টার পর অমুককে গাছে ঝুলিয়ে টাঙানোর কথা। এই সমস্ত যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আদতে তিনি ঠিক কি করবেন? অনেকে বলে থাকেন এই পরাজয়ের ক্ষেত্রে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বড় ভূমিকা আছে। সেই চর্চা, বিচার, বিশ্লেষণ চলছে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো সাফল্যের বাইরে গিয়ে রাজনীতিটা করেননি। তিনি বরাবর রাজনীতিটা করেছেন যখন থেকে তৃণমূল কংগ্রেস সাফল্যের সরণিতে হাঁটা শুরু করেছিল। সেই সরণিতে তৃণমূল কংগ্রেসের একটা সময়ের পর, অর্থাৎ গতকাল, তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারে তাহলে তৃণমূলের অন্দরে, প্রদীপ্ত, তৃণমূলের অন্দরে যে প্রশ্নটা উঠছে যে পুরনো সংস্কৃতির এক প্রকার বিপ্রতিপে তিনি হেঁটেছেন, নবীন বনাম প্রবীণ একটা মাঝখানে বনাম বসে গিয়েছে। তিনি তার পছন্দের বেশ কয়েকজনকে সামনে এগিয়ে দিয়েছেন। বেশ কিছু ক্ষেত্রে প্রবীণদের প্রতি তার সেই মন্তব্য এখনো মনে আছে যে একটা সময়ের পর সবার রিটায়ার করা উচিত। এভাবে তার এহেন মনোভাবের জন্যই কি এই দলটা অনেকটা রিটায়ারমেন্টের পথে চলে গেল, সেরকমটা বিশেষজ্ঞ মহল মনে করছে? দেখো, এই চর্চা তো অবশ্যই তৃণমূল কংগ্রেসের অন্দরেও আছে, রাজনৈতিক বিশেষজ্ঞরাও মনে করছেন। এবার আমরা যদি এবছরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা দেখি, অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচনে অনেকে বলে থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব অনেক বেশি আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল দাবি করেছিল যে যেখানে জিততে পারবে সেই ধরনের প্রার্থীকেই নাকি বাছাই করে নিয়ে আসা হয়েছে। খুব ভালো করে আমরা যদি খেয়াল করি, বিশেষ করে কলকাতার আশপাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলে যারা পরিচিত, তাদের এলাকাতে কতটা সুনাম আছে বা কতটা দুর্নাম আছে সেটা এলাকায় গেলেই পাওয়া যায়। সেটা তুমি ধরো এই যে ফলতার জাহাঙ্গীর খানের কথাই যদি আমরা আসি, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনেকে বলে থাকেন। অনেকে কোথাও গিয়ে বলে থাকেন, যদি আমরা উত্তর 24 পরগনা, এই যে দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ, তিনিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ, তিনি কিন্তু রেশন দুর্নীতিতে অভিযুক্ত হয়েছিলেন। এরকম অনেকেই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলি, আমি যদি এটাকে সংক্ষিপ্তসার করি, কয়েকটা শব্দ ব্যবহার করি, তাহলে ইমেজ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যে কারণে এই ভরাডুবির সেই ইমেজ অন্যতম কারণ, ঔদ্ধত্য অন্যতম কারণ বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। ডিজে বাজছে তো, চারধারে ডিজে বাজছে, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ওরা তো বলেছিল যে গুজরাট বাংলায় চলে যাবে, আমি তো কালকে উল্টো চিত্র দেখলাম। দিল্লির বুকে বিজেপি পার্টি অফিসে 1 খণ্ড বাংলা তৈরি হলো, ঝালমুড়ি পাওয়া যাচ্ছে, বিজেপি নেতারা ঝালমুড়ি খাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী বাঙালি বাবুর একদম পোশাকে ধুতি পাঞ্জাবি, গরদের ধুতি পাঞ্জাবি,
পুরো বাংলায় গান পাল্টানো দরকার চাই বিজেপি সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন রোজ শুনবেন ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় শ্রীরাম বলেগা, এটাও শুনবেন, আর তার সাথে পাল্টানো দরকার চাই বিজেপি সরকার, এটাও শুনবেন। ওনার উত্তরাধিকারী তো আবার নাকি শুনছি 8 তারিখে দুবাই টুবাই চলে যাবেন, তো 4 তারিখে বেলা 12টার পরে ডিজে বাজানো, বেছে বেছে দেখে নেওয়া, সেগুলো তাহলে কে দেখবে? থাকুন, এ কী হল, পরিবর্তন হয়ে গেল, আপনি দুবাই বাই বাই, ওরকম করলে তো হবে না, থাকতে হবে, আমরাও চাইছি। ওগুলো তো ক্ষমতার জন্য বাঘ হয়, ওরা ওগুলো তো আসল চেহারা এখন বোঝা যাবে। বাঘকে তুমি একটা ছাগলকে তুমি এখন একটা বাঘের চামড়া পরিয়ে রেখে দিলে, দূর থেকে লোক যে বাঘ, ডাক এবার তখনই বোঝা যাবে সে বাঘ না ছাগল। ছাগলের অবস্থাই যাবে, দিদির দয়া, দিদির কোলে বসে কিছু না করে ক্ষমতা পেয়ে গেল। ক্ষমতা মানে যে ক্ষমতা তো নয়, হাজার হাজার কোটি টাকা লুট করা ক্ষমতা, সারা বাংলা শাসন করা ক্ষমতা। এখন ক্ষমতা নেই, ভাবছে কাল থেকে কি হবে। এখন বিজেপির দয়াতে বাঁচতে হবে ওদেরকে, হয়তো বিজেপিকে যে হাত পা ধরে নেবে এবার, যে বাঁচান স্যার আর করবো না। জলপাইগুড়ি বিধানসভা হেরে গিয়েছেন, তবুও তৃণমূল প্রার্থী তাণ্ডব চালালেন। ধারালো অস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ কৃষ্ণ দাস এবং তার দলবলের বিরুদ্ধে। ভোটে জেতার পর একটি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন বিজেপির নেতা কর্মীরা। অভিযোগ, সেই সময় কৃষ্ণ দাস ও তার অনুগামীরা বিজেপির সমর্থকদের রাস্তা আটকান। যে ভিডিও দেখছেন সেটা বিজেপির শেয়ার করা। কৃষ্ণ দাস, তাকে দেখা যাচ্ছে এই ভিডিওয় কাটারি হাতে শাসানি দিচ্ছেন এবং তার অনুগামীদের হাতে অস্ত্র। কৃষ্ণ দাসের হাতে এই মুহূর্তে সঙ্গে রয়েছেন সহকর্মী নীলেশ্বর। নীলেশ্বর, আইন শৃঙ্খলার অবনতি হতে পারে ভোটের ফলাফল বেরোনোর পর, এটা আগে থেকেই অনুমান করা হয়েছিল, সেই ব্যবস্থাটা কি নেওয়া হয়নি? তার উপর প্রশ্ন করব, এই কৃষ্ণ দাসের ঔদ্ধত্য এতটা কোথা থেকে আসে, হারের পরেও এই দাদাগিরি? হ্যাঁ দেখো, ঠিক এই জায়গা থেকে কিন্তু প্রশ্নটা উঠে যাচ্ছে যে পুলিশ প্রশাসন তাহলে কোথায় ছিল যখন আগাম একটা সতর্ক দেওয়া হয়েছিল যে রাজ্যের বিভিন্ন জায়গায় হামলা হতে পারে। আমরা গতকালকে রাত্রের থেকে দেখেছি যে তৃণমূলের বিভিন্ন অফিসে হামলা হয়েছে, কিন্তু আজকের ঘটনাটা একেবারে অন্যরকম। রাজগঞ্জে যারা বিজেপি কর্মীরা আছে তারা ভোটে জেতার পর যাচ্ছিল ধামড়ি দেবী মন্দিরে পূজা দিতে, এবং রাজগঞ্জেই কিন্তু জলপাইগুড়ির যে তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের বাড়ি, তার সামনের রাস্তার সামনে দিয়ে যখন যাচ্ছে তখনই অতর্কিতে এই জাতীয় হামলা করা হয় বলে অভিযোগ, এবং যেটা প্রকাশ্যে দিনের বেলায় কাটারি হাতে ধারালো অস্ত্রশস্ত্র হাতে এই ধরনের হামলা করা হয়। আর এই জায়গা থেকে কিন্তু প্রশ্নটা উঠে যাচ্ছে। ধন্যবাদ নীলেশ্বর। খুবড়ি দিয়ে দিচ্ছে, কেউ কি গুলি লাগছে কেন? গুলি লাগছে এখানে, নিয়ে আসলাম এখানেই, যেটা দেখলাম আসে আর আমাদের বাইকের উপর হামলা করে, আমরা অপরিচিত হামলা যাকে বলে। কৃষ্ণ দাস এবং ওর সঙ্গে ওখানে প্রধান হেমব্রম, মানে মোটামুটি ধরে নেন 15-20 জন তো হবে। তীর ধনুক, পিস্তল, তারপরে লোহার রড, মানে অনেক কিছু, গুলি কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। হ্যাঁ, আমি তো পিছন দিকে ছিলাম, আমার গাড়িতে একদম ইয়ে দিয়ে লোহার ইয়ে দিয়ে বাড়ি দিয়ে আমার কাজকুচ ভেঙে দিয়েছে। আমার বাড়িতে প্রায় 1 থেকে 1,500 লোক সেখানে ঢুকে, সেখানে আমি প্রতিরোধ করি। আমার আত্মরক্ষা করার অধিকার আমার সংবিধান দেয়। ক্ষমতা পাইছে, ক্ষমতা সামলানো দরকার। আমরা তো বলি নাই এখানে যে ক্ষমতায় ওদের আমরা বসতে দিব না। আমরা তো হারে যাওয়ার পরে এটা করি নাই যে যেখানে সেখানে মারপিট করে ঘুরি নাই। আমরা তো লোককে থ্রেট করি নাই। আমরা সেটা মাথা পেতে নিয়ে আমরা কালকে নতমস্তকে আমরা চলে আসছি। এই যে অত্যাচার শুরু করছে, আপনারা জনগণ, বাংলার জনগণ দেখছেন, ভারতবর্ষের জনগণ দেখছেন কিভাবে চারিদিকে কালকে, এটা সোনার বাংলা না এটাকে ছাই করা হচ্ছে, না বাংলাকে পুরো ছাই করা হচ্ছে। হাসপাতালের অপারেশন থিয়েটার, সেই অপারেশন থিয়েটারে কি লুকিয়ে রাখা? রাশি রাশি টাকা, গয়না। ক্যানিংয়ের জীবনতলার ঘটনা এটি। বিজেপির অভিযোগ, শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা হোসেন গাজী এই সমস্ত বেআইনি সম্পত্তি হাসপাতালে লুকিয়ে রাখে। জীবনতলা থানার পুলিশ এসে টাকা গয়না উদ্ধার করে। আমার সহকর্মী দেবব্রত এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছে। দেবব্রত,
যে অভিযোগ দিনের পর দিন উঠেছে, শুধুমাত্র তাই নয়, তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থকরা তারাও এখন এই গাওনা গাইছে যে এই ধরনের ঘটনা আগেও ঘটতো, কিন্তু চাপে পড়ে তারা নাকি কিছু বলতে পারতেন না, পুলিশও নাকি চাপে পড়ে কিছু করতে পারতো না। এই ঘটনা কি তেমনই একটা উদাহরণ, নাকি এক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে? দেখো, এর আগেও আমরা দেখেছি বাংলার একটা সংস্কৃতি, সেখানে হসপিটালের মধ্যে তৃণমূল নেতা তার কুকুরের ডায়ালিসিস হচ্ছে এসএসকে মশলায়, ঠিক তেমনি আজকে আমরা দেখলাম জীবনতলা যে মটরদিঘি গ্রামীণ হাসপাতাল, সেই হাসপাতালের মধ্যে অপারেশন থিয়েটারের মধ্যে শাহরুখ শেখ বলে একজন ডক্টর, তার সহযোগিতায় স্থানীয় যিনি শওকত মোল্লা আছেন, তার ঘনিষ্ঠ বলে পরিচিত হোসেন শেখ, তার বিপুল পরিমাণে সোনা, এবং শুধু সোনা নয়, সেখানে গাড়ির চাবি, দলিলপত্র এবং যে পরিমাণে টাকা, বিপুল পরিমাণে টাকা সেখানে রয়েছে। এবং স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তারা দীর্ঘদিন ধরে জীবনতলা অঞ্চলে তারা লুট চালায় মানুষের উপরে, এবং সেখান থেকে লুট করে এই সোনার গয়না, যেখান থেকে এই টাকা আসুক, যেভাবেই আসুক, হাসপাতালের ওটির ভেতরে টাকা, মানে এর আগে দেখা গিয়েছিল কারোর খাটের নিচে টাকা, সেখানে দেওয়ালের ভেতরে টাকা, হাসপাতালের ওটিতেও টাকা, এবং সেটা তো মানে দিনের পর দিন একটা নেক্সাসের মাধ্যমে এই প্রসেসটা ক্যারি ফরওয়ার্ড করতে হয়। অনেকের সাহায্য এবং অনেকের এক্ষেত্রে সহানুভূতি দরকার। তাদেরকে কি চিহ্নিত করা গিয়েছে এই ঘটনায়? হ্যাঁ, একদমই তাই। এটা একদম অভিনব একটা জিনিস আমরা দেখলাম, যে ওটি রুমে যেখানে রুগীর থাকা উচিত, কিন্তু সেখানে দেখলাম একটা সুটকেস, এবং সুটকেসের মধ্যে অসংখ্য সোনা গয়না, দলিল, গাড়ির চাবি। কিন্তু এই মুহূর্তে 2-3 জনের নাম এখানে উঠে আসছে। একজন হচ্ছে হোসেন গাজী, যিনি হচ্ছে শওকত মোল্লা ঘনিষ্ঠ, এবং স্থানীয় যিনি হচ্ছে বুথ সভাপতি রয়েছে তৃণমূল কংগ্রেসের জীবনতলাতে, তার নামও উঠে আসছে এই ঘটনায়। এবং ডাক্তারবাবু যিনি যে স্টেটমেন্ট দিয়েছেন, তিনি কার্যত আমাদের ক্যামেরার মুখে। ধন্যবাদ দেবব্রত। যে প্রশ্ন, এই পরিস্থিতি বা এই ছবি তুললো, আমাদের দৃঢ় বিশ্বাস যে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই ধরনের বিষয়গুলো তারা আলাদা করে ইন্ডিকেট করবেন, যাতে এই সিন্ডিকেট রাজ বন্ধ হয়। ধন্যবাদ। ছাব্বিশের ভোটে ধরাশায়ী রাজ্যের 20 মন্ত্রী, অরূপ, সুজিত, উদয়ন, মলয়, শশী থেকে চন্দ্রিমা, পর পর হার। গেরুয়া ঝড়ে রীতিমতো খড়কুটোর মতো উড়ে গিয়েছেন তৃণমূলের ওজনদার প্রার্থীরা। আর যারা এই জয় ছিনিয়ে নিয়েছেন তাদের কাছ থেকে, তাদের মধ্যে অন্যতম বিধাননগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন শারদত্ত মুখোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক। আপনি ভোটের আগে অনেক অভিযোগ করেছিলেন, অনেক কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে আপনাকে প্রচার করতে দেওয়া হচ্ছে না, বা সাধারণ মানুষকে কোথাও ভয় দেখানো হচ্ছে। সেই সমস্তগুলো কমিশন ব্যবস্থা নেওয়া হয়েছিল। তার ফলাফল, মানে আপনার এই উদ্যোগেই কি মানুষ ভরসা পেলেন, মানুষ ভয় মুক্ত হয়ে ভোটটা দিতে পারলেন? প্রধানত দুজন পৌরপিতার কথা বলবো, মানে একজন প্রাক্তন পৌরপিতা, একজন পৌরপিতা, একটা নিতাই দত্ত, একটা নির্মল দত্ত। তো এই নির্মল দত্ত হচ্ছে আমাদের দত্তাবাদের প্রাক্তন পৌরপিতা, এখন ওনার স্ত্রী হচ্ছে এখানকার পৌরমাতা, কাউন্সিলর। তো এনাদের একটা ভয়ের সিন্ডিকেট চলতো। এই সিন্ডিকেটটা হচ্ছে ভয়ের রাজ। প্রথমেই বলে দিতেন সবকটি ভোটারদের যে কেউ বেরোবে না, সবার ভোটার কার্ড জোগাড় করে নেওয়া, আর লাস্টে তো নিজেই এই হুমকির রাজনীতি করতে করতে নিজেরই মুখ ফসকে বেরিয়ে গেল যে উনি নাকি বুঝে যাবেন কাকে ভোট দিয়েছে, সুতরাং পরে যেন এই নিয়ে কোনো কথাবার্তা না হয়। তো এগুলো বলে ফেলার পরে আমরা তার নামে এফআইআর করি, তার অ্যারেস্টও হয়, কিন্তু বলপূর্বক এবং রাজনৈতিক বলপূর্বক, আমি বলবো প্রশাসনিক এবং রাজনৈতিক বলপূর্বক তাকে বেল পাইয়ে দেওয়া হয়। পরের দিন সকালে, 2 দিন পরে উনি বেল পেয়ে যান। তারপরে আবার আরেকবার উনি ধৃত হন, এবং সেখানেও কিন্তু আমাদের এখানে যে আইসি ছিলেন, আইসি সাউথ দীপঙ্কর ভট্টাচার্য, তার সঙ্গে ওনার যোগসাজশ আছে এবং আমরা জানি, এবং সেই জন্য উনি পুলিশ বন্ডে পার্সোনাল বন্ডেই ওই থানা থেকে বেরিয়ে যান। এই দুবার অ্যারেস্ট হওয়ার উদাহরণই কিন্তু যথেষ্ট ছিল, যেখানে ভোটাররা বেরিয়ে এসে ভোট দেয়, খুলেআম ভোট দেয়, এবং দত্তাবাদেও আমরা কিন্তু লিড নিয়েছি, এটাও মানতে হবে। এই যে গেরুয়া ঝড়, মানুষের মনে ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে। আপনার উপর মানুষ ভরসা রেখেছে। সবার আগে বিধায়ক হয়ে আপনি আপনার এলাকার মানুষকে কি উপহার দিতে চান? নিশ্চয়ই। প্রথম হচ্ছে নির্ভয়, যে কোনো রাজনৈতিক মত অবলম্বী হতে পারে, তাতে আমাদের কিচ্ছু এসে যায় না। কেউ বামপন্থী, কেউ কংগ্রেস, কেউ তৃণমূলপন্থী। যদিও তৃণমূল আর থাকবে না, 15 দিন আয়ু, 15 দিনের মধ্যে পার্টিটাই চলে যাবে।
কেন বিরোধী দলনেতা বা নেত্রী যেই হবে না কেন, এই মমতা ব্যানার্জি তাকে কাঠি করতে আরম্ভ করবে। আমি বলে দিলাম তো, অভিষেকই তার পেছনে লাগবে। তৃণমূল দলের রাজনৈতিক আয়ু 15 দিন, তার মধ্যে দলটাই থাকবে না। সুতরাং এটুকু বলে দিচ্ছি, ভয় জিনিসটা পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যাবে। বিধাননগরের আমূল পরিবর্তন করবে নরেন্দ্র মোদীজি। সবকা সাথ, সবকা বিশ্বাস, তা আমাদের সবকা বিকাশ, এই 3টে জিনিস আমাদের মাথায় থাকে। অনেক অভিনন্দন আপনাকে, ধন্যবাদ। শামপুকুর কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ এখানে প্রার্থীও ছিলেন। সেই শামপুকুরে পূর্ণিমা চক্রবর্তী বিজেপি প্রার্থী, তিনি জায়ান্ট কিলারের ভূমিকা পালন করলেন। তার কারণ তিনি হারিয়ে দিয়েছেন হেভি ওয়েট মন্ত্রী শশী পাঁজাকে। ধন্যবাদ জানাই যে আমায় এত বড় দায়িত্ব দেওয়ার জন্যে। আমি রাধা মাধর সেবিকা, আমি আপনাদের সেবিকা হয়েই কাজ করব। আপনারা যেই সুযোগ দিয়েছেন, এই শ্যামপুকুরে যে শ্যামের বাঁশি বাজিয়েছেন, এর সম্মান পূর্ণিমা চক্রবর্তী রাখবে। কিন্তু আমরা সরকার গড়ছেন, যদি মন্ত্রিত্বের অফার আসে সেক্ষেত্রে আপনার কি বক্তব্য? দলের আমি একটা বড় কার্যকর্তা, আমি নিজেকে কোনোদিন নেত্রী মনে করি। দল যদি মনে করে, আমি সর্বক্ষণ বলে এসেছি, দলের সেবক হয়ে কাজ করেছি, কর্মী হয়ে কাজ করেছি, সমাজের সেবিকা হয়ে কাজ করব। আমি রাধা মাধব মন্দিরের সেবিকা, আমি বারবার বলে যাচ্ছি। দল যেটা ভালো বুঝবেন, আমি সেটা সম্মান রাখব। মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি, সেই বাড়ির রাস্তা থেকে এবার গার্ডরেল শুরু গেল। এখন থেকে বিনা বাধায় গাড়ি চলতে পারবে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢোকার মুখে ছিল গার্ডরেল, গলির মুখে মোতায়েন থাকতো পুলিশ। এখন পুলিশ মোতায়েন থাকলেও সরে গেল এই গার্ডরেল যান নিয়ন্ত্রণের জন্য। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে নিরাপত্তার জন্য ব্যবহার করা হতো এই গার্ডরেল। এই মুহূর্তে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গার্ডরেল সরিয়ে দেওয়া হলো। উন্মুক্ত থাকবে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, গাড়ি ঘোড়া চলাচল করতে পারবে বিনা বাধায়। আজ সকালবেলায় কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির একেবারে ঢোকার মুখের যে গার্ডরেল, সেই গার্ডরেল কিন্তু সরিয়ে দেওয়া হয়। সামগ্রিকভাবে এই গার্ডরেল নিয়ে অনেকেই কিন্তু গতকাল থেকে আপত্তি করছিলেন, বিশেষত হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বহু বাসিন্দা। আগামী দিনে আর কি কি পদক্ষেপ নেওয়া হয়, নিশ্চিতভাবে নতুন প্রশাসন আর কি কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে রয়েছে ওয়াকিবহাল মহল। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কালীঘাট, কলকাতা।